2026 সালের জুন মাস অ্যাকচুয়ালি ভারত চীন সীমান্তে বর্তমান কি অবস্থা, ভারত চীন সীমান্ত ঘিরে কোনো উত্তেজনা হওয়ার সম্ভাবনা আছে কিনা, ভবিষ্যতে আসলে ভারত চীন সীমান্তে কি ঘটতে পারে এবং স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী কোনো সংকটের অবস্থায় আসতে পারে কিনা সেই বিষয় নিয়ে আজকে আসলে আমাদের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে রিসেন্ট পাস্টে যে ভারত চীন সীমান্তে যেরকম উত্তেজনা ছিল সেটা কি ভবিষ্যতেও থাকবে কিনা সেই বিষয়টি নিয়ে। প্রথমে যদি আমি বলতে চাই 2017 সালের জুন মাসে অ্যাকচুয়ালি ভারত এবং চীনের সাথে কিন্তু তাদের সীমান্তে একটি উত্তেজনাময় অবস্থা বিরাজমান ছিল। বিশেষ করে যখন চীন তাদের ডোংলাং সীমান্তে যখন রাস্তা করছিল তখন কিন্তু ভারতের প্রায় 270 জন সেনা সদস্য নিয়ে কিন্তু সেখানে প্রবেশ করেছিল এবং অনেকদিন কিন্তু সেখানে অচল অবস্থা বিরাজমান ছিল। সেখানে প্রায় 73 দিনের যে অচল অবস্থা ছিল সেখান থেকে কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি তারা হ্যান্ডেল করেছে এবং ডিপ্লোম্যাসির মাধ্যমে কিন্তু তারা সেখানে এটি সমাধানে আসে, তারপরে কিন্তু সেই সংকটটা কাটে কিছুটা। তারপরে যদি আসলে আমরা বলতে চাই যে বর্তমানে যে আসলে তাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফেনোমেনা সেটা হচ্ছে তারা বর্তমানে অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টটা রয়েছে সেখানে তারা বেশি ফোকাস করছে, যে ফোকাসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং কি তার প্রভাব দক্ষিণ এশিয়াতেও কিন্তু অনেক বেশি থাকতে পারে। প্রথমে যদি বলি যে বর্তমানে যে ভারতের স্ট্যান্স রয়েছে সেটি আসলে কি কি, তার আগে একটি কথা বলে নিই। একটিবার চিন্তা করে দেখুন ডোকলাম এবং যে ডেম চুক্তি কেন্দ্র করে যে তাদের সীমান্তবর্তী যে উত্তেজনা ছিল সেখানে কিন্তু 2024 সালে কিন্তু একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি কিন্তু এখন পর্যন্ত যেটা রয়েছে সেটা অমীমাংসিত এবং দুপক্ষই কিন্তু তাদের যে সর্বোচ্চ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তাদের সীমান্তগুলোতে সেগুলো তাদের এক্সেস বাড়িয়েছে। আর এর আগে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে 2020 সালে কিন্তু একটি রক্তপাত সংঘর্ষ হয়, সেটি সারা বিশ্ব দেখেছে। কিন্তু বর্তমান যে অবস্থা রয়েছে সেই অবস্থার কতটুকু অবনতি বা উন্নতি হলো সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন বর্তমানে কথা বলছি। প্রথমে যদি বলতে চাই তাহলে ভারতের যে বর্তমানে স্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে ভারত কিন্তু বর্তমানে অরুণাচল যে হাইওয়ে রয়েছে সেখানে কিন্তু তারা প্রচুর পরিমাণে অবকাঠামোগত উন্নয়ন বাড়িয়েছে। তারা কিন্তু রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা সেখানে বিনিয়োগ করেছে এবং তাদের যে সেনা সদস্য রয়েছে তাদের এক্সেস বাড়িয়েছে, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা, যেটা চায়না অবশ্যই গুরুত্ব সহকারে নিয়েছে। তারপরে যে ব্যাপারটি রয়েছে সি টানেল কিন্তু সেক্টরে সারা বছর যে ভারতের এক্সেস সেটাও তারা বাড়িয়েছে। লাদাখে কিন্তু তারা নতুন রাস্তাঘাট, ব্রিজ এবং তাদের যে সেনা সদস্য, তাদের যে সিভিলিয়ান তাদেরও কিন্তু এক্সেস তারা কিছুটা বাড়িয়ে নিয়েছে। এছাড়া হচ্ছে যে বিশ্বের অন্যতম উঁচু এয়ারফিল্ড কিন্তু তারা এখানে করার জন্য কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়েছে এবং অনেকখানি তারা করে ফেলেছে। তাছাড়া তারা কিন্তু ভাইব্রেন্ট ভিলেজ নামে কিন্তু একটি প্রোগ্রাম নিয়েছে, যেখানে আসলেও তারা কিন্তু তাদের সীমান্তবর্তী যে গ্রাম রয়েছে সেখান থেকে কিন্তু তারা উন্নয়ন করে যাচ্ছে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক পক্ষান্তরে এই যুক্তিটা যদি আসলে আমরা চীনের পক্ষ থেকেও দেখি, চীনও কিন্তু পিছিয়ে নেই। আসলেও এই যে ভারত চীন যে সীমান্ত সেখানে কিন্তু যে পরিমাণ উত্তেজনা আসলো সেটা চলছে। 1962 সালে কিন্তু একটি বড় ধরনের উত্তেজনা ছিল। তারপরে কিন্তু 2017 সাল, তারপর 2020 সাল, তারপর 2024 সালের যে একটি ডিপ্লোম্যাটিক যে তাদের চ্যানেলে কথা হয়েছে এবং সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল কিন্তু তারা মাঝে মধ্যেই কিন্তু সেটা চালিয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু তাদের যে ফোকাস রয়েছে সেটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেটি হচ্ছে যে তাদের মূল থ্রেট হিসেবে বর্তমানে কিন্তু বলা যায় যে দুই দেশকে আসলে একটি থ্রেট হিসেবে তারা নিচ্ছে। এখন চীন যেটা করছে সেটা হচ্ছে স্পেশাল তারা ব্রহ্মপুত্র যে একটি রয়েছে সেখানে প্রায় তাদের সবচেয়ে বড় যে ড্যাম প্রজেক্ট $170 বিলিয়ন ড্যাম প্রজেক্ট তারা হাতে নিয়েছে, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এত বড় বিশ্বের বড় একটি ড্যাম প্রজেক্ট তারা নিয়েছে হাতে, এটা যদি তারা সফলভাবে সম্পন্ন করতে পারে তাহলে যে প্রবলেমটা হতে পারে সেটি হচ্ছে ভারত কিন্তু আসলে বন্যার সময় তাদের পানি বেড়ে যেতে পারে এবং শুষ্ক মৌসুমে কিন্তু তাদের পানি কমে যেতে পারে। সেখানে কিন্তু বাংলাদেশেও পিছিয়ে থাকবে না, বাংলাদেশে কিছুটা ইম্প্যাক্টও থাকবেই। সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি বিশ্বাস করি এবং সেই বিষয়টিকে ইগনোর করার কোনো সুযোগ আমি দেখছি না বর্তমানে। এরপরে আমরা যদি বলি যে আসলে চায়না আর কি কি করেছে, চায়না কিন্তু ইন দ্য মেন টাইমে অনেক কিছুই তারা সীমান্তে রেভলিউশনারি কিন্তু অনেক কিছু ঘটেছে। তারা বর্ডার ভিলেজ করেছে। বর্ডার ভিলেজের মূল প্রতিপাদ্য বিষয় হলো তারা যেটি আরো বেশি এক ধাপ এগিয়ে করেছে সেটি হচ্ছে তাদের সিভিলিয়ান প্লাস মিলিটারি কিন্তু এক্সেস এই বর্ডার ভিলেজ প্রজেক্টে কিন্তু তারা
করেছে, যেখানে কিন্তু সিভিলিয়ানরা যেরকম থাকে সেখানে কিন্তু মিলিটারিরাও কিন্তু সেখানে ইনস্ট্যান্স নিয়েছে, যেটা কিন্তু আসলো থ্রেট বলবো না, বাট এটা যে একটি আসলো কোল্ড টাইপের থ্রেট সেটি কিন্তু বলাই যেতে পারে। জিও পলিটিক্সে এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি রেদার মনে করি যে বর্তমান বিশ্বের যে সংকট, যে অবস্থা, সেখানে কিন্তু তৃতীয় যুদ্ধ ঘটবে কোনো বিষয়কে কেন্দ্র করে সে বিষয়টি নয়। সেই বিষয়টি যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে কোনো দেশকে আসলেও চাপে ফেলার জন্য যে ধরনের স্ট্যান্স গ্রহণ করা উচিত বা তাদেরকে যেভাবে আসলেও চাপে রাখা যায়, সেই কাজটা কিন্তু ভারত এবং চীন ভালোভাবেই করে যাচ্ছে। এই কথাটা যদি আমি আর একটু উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন এখন বর্তমান যে বিশ্ব রয়েছে সেই বিশ্বে কিন্তু যুদ্ধের যে সরঞ্জাম সেগুলো বাড়ানো বেশি জরুরি বলে মনে করেন তাদের দেশের যে এক্সপার্টাইজ তারা। কারণ যখন আপনি আসলে নিউক্লিয়ার বোমা আবিষ্কার করবেন তখন কিন্তু আপনার প্রতিবেশী রাষ্ট্রগুলো কিন্তু এমনিতে অনেক বেশি ঝুঁকিতে থাকবে। দ্যাট মিনস হচ্ছে যে একটি কোল্ড থ্রেটে থাকবে, সেটা যে যুদ্ধ বা বেঁধে যাবে সেই বিষয়টি নয়, বরং এটা হচ্ছে যে এরকম যে এই জিনিসগুলো দেখেই কিন্তু একটি দেশকে চাপে রাখা খুবই সম্ভব। ঠিক ভারত চায়না সেটাই করে যাচ্ছে তাদের সীমান্তবর্তী জায়গাগুলোতে। এরপরে যে চীনের যে ব্যাপারটি খুবই তাৎপর্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়, তারা কিন্তু হচ্ছে যে রাস্তা যে রেল রয়েছে সিচুয়ান এবং তিব্বত রেলওয়েতে, সেখানে কিন্তু তারা আসলো ব্রিজ স্থাপনা, তারপর হচ্ছে যে বড় বড় ধরনের ফাইবার অপটিক্স এবং 5G নেটওয়ার্ক চালু করেছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আকসাই চীন এবং অরুণাচলের কাছে কিন্তু G29 এবং G695 এর মতো হাইওয়ে কিন্তু তারা আপগ্রেড করেছে। দ্যাট মিনস তারা চাচ্ছে তাদের সিভিলিয়ান প্লাস মিলিটারি অ্যাক্সেসটা যেন আরও বাড়ে, ভবিষ্যতে যেন তারা এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারে, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে আমি বিশ্বাস করতে চাই এবং এটি কিন্তু হয়ে উঠছে। এখন যদি আপনি দেখেন যে বেসিক্যালি তাদের যে সীমান্তের যে উত্তেজনা, সেই উত্তেজনাটা কিন্তু এখন নাই। রেদার হচ্ছে যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে তারা যেরকম কথা বলছে, পাশাপাশি কিন্তু তারা হচ্ছে তাদের যে অবকাঠামোগত উন্নয়ন যতটা বাড়ানো যায় সেই পথে কিন্তু তারা হাঁটছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে পরবর্তী সময়ে। সেটা 2030 সাল থেকে 35 সাল পর্যন্ত কিন্তু এই ধরনের সিচুয়েশন কিন্তু ফেস করতে হইতে পারে হচ্ছে যে ভারত চীনকে যেমন, ঠিক তেমনি দক্ষিণ এশিয়া। এছাড়া যে ব্যাপারটি খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হচ্ছে যে এই দুই দেশের যে বর্তমান স্ট্র্যাটেজিক যে থিঙ্কিং রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে ভারত যেমন তাদের প্রতিরক্ষা খাতকে যেমন সমৃদ্ধ করার চেষ্টা করছে, স্পেশালি দুই দেশে কিন্তু সেনা সদস্য বাড়িয়েছে, দুই দেশে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তাদের যে পাওয়ার সেটা কিন্তু তারা শো করার চেষ্টা করেছে, যে কারণে কিন্তু আসলে ভারত চীন সীমান্ত একটি গুরুত্বপূর্ণ জোন হয়ে উঠতে পারে ভবিষ্যতে, সেটি কিন্তু বলা যায়। আর স্পেশালি কিন্তু যে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনার ভারত যেমন প্রতিরক্ষামূলকভাবে খুবই এগিয়ে যাচ্ছে, চীন তার আধিপত্যমূলক যে একটি স্ট্যান্ড সেটি কিন্তু তারা বজায় রেখেছে এবং তার বড় প্রমাণ হচ্ছে তাদের সিভিলিয়ান এবং মিলিটারি অ্যাক্সেসটা কিন্তু তারা চমৎকারভাবেই কিন্তু তাদের সীমান্ততে বাড়িয়ে নিয়েছে, যেটি কিন্তু আসলে দুই দেশের জন্যই ভবিষ্যতে সংকটের যেমন সৃষ্টি করতে পারে, তেমনইভাবে কিন্তু দীর্ঘমেয়াদীভাবে এটা দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলতে পারে, সে কথা কিন্তু বলাই যায়। আমি যদি আলোচনা করি যে 3টি ধাপে এই কার্যাবলীগুলো ঘটতে পারে, আমি আগেই বলেছি, সেটি হচ্ছে স্বল্পমেয়াদী, তারপর হচ্ছে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী যেটা হতে পারে সেটা আমি মনে করি যে কোল্ড যে ওয়ার যেটা আমরা বলি সেটা না বলে আমরা যদি বলি কোল্ড পিস, দুই দেশের মধ্যেই আসলে শান্তি বিরাজমান থাকবে, বাট তারা কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথা বলবে এবং তারা কিন্তু আসলে অভিযোগ এবং পাল্টা অভিযোগ কিন্তু তারা করতে পারে, যে বিষয়টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে এই ধরনের অবস্থার সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যমেয়াদী যে তাদের অবস্থান সেটা হতে পারে, আমার কাছে যেটা মনে হয় তারা যেহেতু এখন বর্তমানে ইনফ্রাস্ট্রাকচারালি অনেক বেশি তারা বিল্ড করছে তাদের সীমান্তগুলোতে, এই জিনিসটার প্রতিযোগিতা কিন্তু বাড়বে, তারা অবকাঠামোতে আরও বেশি বিনিয়োগ করবে এবং তারা কিন্তু ভবিষ্যতে এই খাতগুলোকে এত উন্নয়ন করবে যাতে করে কিন্তু দুই দেশ চাপে থাকবে দুই দেশকে কেন্দ্র করে, সেটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আমি বিশ্বাস করি। আর যদি আসলে আমি খুব দীর্ঘমেয়াদী চিন্তা করতে যাই তাহলে সীমান্ত উত্তেজনা যদি খুব বেশি তীব্র হয়ে ওঠে তাহলে এই সংকটটা কিন্তু বাড়তে পারে। সীমান্ত উত্তেজনা যেমন বাড়তে পারে, দুই দেশের সেনা সদস্যদের যে এক্সেস সেটা বাড়তে পারে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলকে কেন্দ্র করে কিন্তু এই প্রবলেমটা আরও বেশি বাড়ার সম্ভাবনা থাকতে পারে। এবং আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেটা হচ্ছে অরুণাচলে কিন্তু দুই দেশের কিন্তু আসলে খুবই ইম্পর্ট্যান্ট যে জায়গা, সেখানে কিন্তু দুই দেশে তাদের অবস্থানকে শক্তিশালী করার জন্য যা যা করা দরকার সেটা তারা করছে।
স্পেশালি যদি বলি যে ভারত কিন্তু অরুণাচলের 20 কিলোমিটারের মধ্যে কিন্তু আসলে তারা বিভিন্ন ধরনের বিনিয়োগ বাড়াচ্ছে যাতে তাদের অ্যাক্সেসটা আরও বাড়তে পারে, সেটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এর প্রভাব দক্ষিণ এশিয়ায় কতটুকু সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আসতে পারে। আমি মনে করি যদি আসলেও দক্ষিণ এশিয়া চায়না যখন ভারত তাদের সীমান্তবর্তী উত্তেজনা বাড়বে, সেখানে দক্ষিণ এশিয়া কিংবা বাংলাদেশ তার বাইরে যাবে বলে আমার কাছে মনে হয় না। স্পেশালি ব্রহ্মপুত্র যদি ড্যাম প্রজেক্টটা তারা ইমপ্লিমেন্ট করে ফেলে, তাহলে কিন্তু আমি আগেই বলেছি যে বাংলাদেশ এবং ভারতের কিন্তু যে প্রবলেমটা হতে পারে, তারা কিন্তু হচ্ছে যে পানির ঝুঁকিতে পড়তে পারে। এটিও একটি গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করি। তাছাড়া যে কোনো প্রতিবেশী দেশের যদি কোনো ধরনের সাময়িক উত্তেজনা হয়, সেটি কিন্তু অন্য প্রতিবেশী দেশের সাথেও কিন্তু ইম্প্যাক্ট করে। সে বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সে বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর বেসিক্যালি যে ব্যাপারটা বাংলাদেশের যে এই তাদের ভারত চায়নার যে সীমান্ত উত্তেজনা, বাংলাদেশের যে স্ট্যান্স বর্তমানে রয়েছে, বাংলাদেশ ফার্স্ট পলিসি, সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ বর্তমানে যে ডিপ্লোম্যাটিক আসপেক্ট রয়েছে সেটি অনেক ব্যালেন্সড বলে আমি মনে করি, এবং এই ডিপ্লোম্যাটিক আসপেক্টসে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান সরকার যে ক্ষমতা নিয়েছে তাদের যে বর্তমান প্রেক্ষাপট, সেটি কিন্তু খুবই ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। স্পেশালি তারা কিন্তু খুবই ব্যালেন্সড একটি ডিপ্লোমেসি কিন্তু তারা মেইনটেইন করার চেষ্টা করেছে, যেটি কিন্তু আসলে সাধুবাদ জানাতেই হচ্ছে এই সরকারকে। এই বিষয়টি নিয়ে অবশ্যই আমি সাধুবাদ জানাই। যেমন ধরেন একদিকে চায়নার যে বিআরআই রোড রয়েছে, তাছাড়া চায়নার যে বিনিয়োগ রয়েছে বাংলাদেশে, তিস্তা যে প্রকল্প রয়েছে, সেদিকে যেরকম বাংলাদেশ ফোকাস করেছে, ভারতের সাথে যে দীর্ঘমেয়াদী আমাদের একটি সম্পর্ক রয়েছে, গঙ্গা পানি চুক্তি বন্টন রয়েছে, সেখানেও কিন্তু বাংলাদেশ বেশ ভালোভাবেই কিন্তু টেবিলে বসার চেষ্টা করেছে, এবং বাংলাদেশ তার বেটার ডিপ্লোমেসিটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। পাশাপাশি বাংলাদেশ কিন্তু তুরস্ক, মালয়েশিয়া এবং এই যে দেশগুলো আছে, এই দেশগুলোকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ খুবই ভালো স্ট্যান্স নিয়েছে, এবং বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে তার কূটনৈতিক যে প্রচেষ্টা সেটা অব্যাহত রেখেছে, যেটা আসলে সফলতার মুখ দেখাটা আমার মনে হয় সময়ের ব্যাপার মাত্র, যেটা কিন্তু বাংলাদেশ একটি ব্যালেন্সড এবং খুবই ফ্যান্টাস্টিক ওয়েতে অ্যাপ্রোচ করছে। তো ভারত এবং চীন সীমান্তে যে অবস্থা রয়েছে, সেই অবস্থা কি বর্তমানের যে অবস্থা আমি বললাম, সেই ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্টে জানান। আর এর চেয়ে কি খারাপ কোনো কিছু হতে পারে কিনা আপনাদের মতামত শুনতে চাই। সেই পর্যন্ত সবাইকে শুভকামনা, ভালো থাকবেন। থ্যাংক ইউ।